যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনআর্ম থাকে, তার হাতে যদি কিছু না থাকে, যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউড না। গুলি করলে সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না করলে এটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি। তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। বা 71 সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থা তাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা পড়ি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কল্প করি নাই। আমরা তো মানুষ, এই বিচারের সাথে যারা ইনভলভ আছে, আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি। আমি তাজুলকে চিনতাম না। তাজুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেক মানুষ আমাকে বলেছে, এই তাজুলকে কেন দিচ্ছেন, কন্ট্রোভার্সি হবে। আমরা কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় লয়ার আছে, আমার এই আস্থা নাই তাদের প্রতি। 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না, এটা 100% আস্থা নাই। তাজুলের জন্য আছে। তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা 2-1 মানুষ হবে, আর কেউ পারবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমাদের দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করি না, বিন্দুমাত্র না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায় আমাদের। এইভাবে দেখেছি এই জিনিসটা। এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে, এটা আমরা জানি। আর আপনারা অনেক টাইম ফ্রেমের কথা বলেন, ধরেন তাজুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে, আমিও একবার ভেতরের যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো। এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন, কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না। এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দুমাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে, এখনো তাদের মিথ্যাচার বিন্দুমাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দুমাত্র থামে নাই। আপনারা যখন ওই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোনো রকম যদি গাফলতি থাকে, কোনো রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে, আমি মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন, এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই হবে, বলতে পারি না, বাট আমি বিশ্বাস করি যে এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাজুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে। এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই, সেই ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর যাই করেন, এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাজুল যেমন বলেছে না, আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে পারবে, যেখানে আমার কোনো গাফলতি নাই, আমারও নাই, আমাদের মন্ত্রণালয়েরও নাই। তাজুলকে বলা আছে, আমার মন্ত্রণালয়ে বলা আছে, আমি যদি নাও থাকি তাজুল যা চাবে দিবা, তাজুল সাক্ষী আছে।
নিজের মন্ত্রণালয় পারি না, অন্য মন্ত্রণালয় ফোন করে করে গাড়ি আনিয়ে নিয়েছি। আমার মন্ত্রণালয় তো গাড়ি নাই। যা করার করেছি, এগুলো শুধু বলতে চাই না। একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে, আমাদের পূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার বললেন যে এটা 3 মাস লাগবে। আমি ফোন করে যে কি স্ক্রিমিং করেছি, কি রাগারাগি করেছি, সেই 3 মাসকে আমরা 1 মাসে নামিয়ে এনেছি। আমরা দুইজন, আমি আদিল ভাই, আমরা রেগুলার পরিদর্শনে যেতাম। আমি জানি না এরপর আর কি করার আছে, আমরা জানি না। আমি জানি যে আমি যদি মানে সন্তানের শহীদ পিতা হতাম, অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো। ওনারা যে কমপ্লেইন করেন, ওনারা যে অভিযোগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনার আরও কমপ্লেইন করলেও এটা জাস্টিফায়েবল। আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরও বেশি ইমোশনাল হয়ে যেতাম, আরও বেশি এগ্রেসিভলি দাবি করতাম। এটা নিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু যখন সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার দৃশ্যমান হচ্ছে না, আর কিভাবে দৃশ্যমান হয়? টেলিভিশনে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে, কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি, সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের, রেগুলার তাজুল আপডেট দিচ্ছে। কি করব ভাই? এই 10 মাস যাবৎ লাইভ দেখাবো? আপনাকে কি তাজুল রাত 2টার সময় কি কাজ করে সেটা দেখবেন? সেটা কি আমরা লাইভ দেখাবো? কতবার তাজুলের সাথে মিটিং করি, কি ইমোশনালি আর্জ করি, তাজুল কি লাগবে বলেন, সেগুলিকে আমি লাইভ করে করে দেখাবো? যাই হোক, আপনাদেরকে একটা জিনিস শুধু বলি, আপনাদের মনে যে বেদনা আছে, আমি একজন খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক। আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারাও দেখেছেন। লাশ জ্বালিয়ে দিচ্ছে, একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তার কাছে গুলি করছে। এগুলি দৃশ্য দেখলে যতবার দেখি মাথায় আগুন চেপে যায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আন্তর্জাতিক আইন পড়েছি লয়ের স্টুডেন্ট হিসাবে। বিচার করেন না, উনি রিসার্চ, আইন কমিশন মূলত রিসার্চ করে। যখন এত বড় একজন মানুষ যখন চারদিকে খুঁজে সবচেয়ে ভালো রিসার্চ কে করতে পারে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, পাবলিকেশন দেখে, বিদেশি ডিগ্রি দেখে, উনি যদি কাউকে খুঁজে আনেন, উনি যদি বলে আমি এক্সকে চাই আমার পিএস হিসাবে, বা এক্সকে চাই আমার প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে, তার কি বুকের পাটা আছে বলবে না আমি আপনার সাথে আসবো না? আপনারা কি এই রিয়ালিটিগুলো বুঝেন না ভাই? আপনারা তো চাকরি করেছেন, এখন আপনার মতো সাহস দেখা যাচ্ছে কি চাকরি ছেড়ে দিবে? এই কারণে তার চাকরি ছেড়ে দেওয়া যায় না যে উনার এখানে আইন কমিশনে রিসার্চার হিসাবে একজন গেছে, আইন কমিশনে গেছে, এটা কি ছেড়ে দেওয়া যায় মাহমুদ ভাই? এবং উনি যদি চিফ জাস্টিস থাকা অবস্থায় বলে যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই, কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই, পাশাপাশি তার তো অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয়। তো এরকম আপনি ধরেন ইউনুস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন, আপনার আবার এটাও আমি একটু বলি, স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাইদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন, উনি একদম গ্রামে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন, অবশ্যই মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত, আপনার সাথে একমত, সবার সাথে দেখা করলে অবশ্যই সেটা সব দিক দিয়েই ভালো। কিন্তু আমার মনে আছে আমি নিজেই উপস্থিত ছিলাম যে গুরুতর আহত যে কিছু মানে গুরুতর যারা নিজেরা আহত তাদের সাথে স্যার দেখা করেছেন যমুনাতে, শহীদ কিছু কিছু পরিবারের সাথে দেখা করেছেন। আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো যে সবাই একসাথে করে দেখা হলে এটা অবশ্যই ভালো হয়, চেষ্টা করব। আর ভাই, আমাদের ব্যর্থতা আছে, আমাদের অক্ষমতা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আপনার মতো মানে আমারও হৃদয় কাঁদে। আমি বিশ্বাস করেন, আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি যে কোনো জায়গায় যখন কোনো দুঃখ বেদনা দেখি, আমি খালি ভাবি যদি এটা আমার হতো। আমি মাইলস্টোন স্কুলে, আমি আইনমন্ত্রী, আমার তো যাওয়ার কথা না, আমার সাথে তো এটা কোনো সম্পর্ক